আজকের গল্প জাদুই পরশ পাথর। একটা গ্রামে সোনু আর রাজেশ নামে দুই ভাই থাকত। সোনু ছিল বিবাহিত আর রাজেশ অবিবাহিত। তাদের বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তি পাওয়ার জন্য সোনুর মনে লোভ জেগে উঠল। সে আর তার স্ত্রী রাধিকা ষড়যন্ত্র করে পৈতৃক সম্পত্তিতে কবজা করে নিল আর রাজেশকে এক পয়সাও না দিয়ে বাড়ি থেকে বের করে দিল। শোন রাজেশ, এখন থেকে তোর এই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক নেই, বেরিয়ে আয় তুই। তোকে যেন এখানে না দেখি আমি। সমস্ত পৈতৃক সম্পত্তি নিয়ে নেওয়ার পর সোনু আর রাধিকা বেশ আয়েশে জীবনযাপন করতে লাগলো। কিন্তু অন্যদিকে রাজেশ এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। রাজেশ তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাইলে কেউ তাকে সাহায্য করল না। এবারে তার কাছে না ছিল মাথা ঢাকার জায়গা আর না ছিল খিদে মেটানোর জন্য খাবার। ছোটখাটো কাজ করে কোনো রকমে একবেলার খাবার জুটতটা। রাজেশ রাস্তার ধারে একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে সেখানেই থাকতে শুরু করলো আর মাটিতে ঘুমোতো। কষ্ট করে কোনো রকমে জীবন কাটাতে লাগলো। তার এরকম অবস্থার কারণে সে সারাক্ষণ গভীর চিন্তায় ডুবে থাকত। একদিন সে কোনো কাজের খোঁজে এদিক ওদিক ঘুরছিল। হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার দিকে তার নজর পড়ল। তার পাশে একটা কাঠের গাঁঠরি পড়েছিল। রাজেশ ভাবল, যদি আমি এই বুড়িমাকে সাহায্য করে দিই, হয়তো আমায় খাওয়ার জন্য কিছু দেবে। সে ওই বৃদ্ধার কাছে গিয়ে বলল, আম্মা, আমি কি কাঠের বান্ডিলটা আপনার বাড়িতে পৌঁছে দেব? তার বিনিময়ে দয়া করে আমাকে কিছু খাবার দিন, আমি খুব ক্ষুধার্ত। বৃদ্ধা রাজি হয়ে গেল। তারপর রাজেশ সেই কাঠের গাঁঠরিটা মাথায় নিয়ে সেই বৃদ্ধাকে তার বাড়ি পৌঁছে দিল। তার বদলে সেই বৃদ্ধা তাকে খাবার জন্য গরম গরম 5টা রুটি আর মাছের ঝোল দিল। খিদে কাতর রাজেশ 3টে রুটি আর একটু মাছের ঝোল খেয়ে বাকি খাবারটা রাতের জন্য রেখে দিল। তারপর সে তার নিজের ঠিকানার দিকে চলল। জঙ্গল দিয়ে যাওয়ার সময় রাজেশ একটা গুহা দেখতে পেল। কিছুক্ষণ আরাম করার জন্য সে ওই গুহার ভেতরে ঢুকে পড়ল। গুহার ভেতরে সে তার খাবারের পুঁটলিটা এক পাশে রেখে দিল আর গামছাটা মাটিতে পেতে তার উপর শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রাজেশের চোখ ঘুমে বন্ধ হয়ে এলো। হঠাৎ করে সেই গুহার ভেতরে কিছু একটা আওয়াজ হতেই রাজেশের ঘুমটা ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে যা দেখল, তাতে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে দেখল তার ঠিক সামনে একটা বিশাল দৈত্য দাঁড়িয়ে। এটা দেখে রাজেশ ভয়ে কাঁপতে লাগলো। আরে তুমি কে, আর এখানে কিভাবে এলে? আরে ভয় পেও না, আমি একজন জিন এবং কিছু অভিশাপের কারণে আমি এখানে বহু বছর ধরে বন্দি আছি। খুব খিদে পেয়েছে এবং খুব জল তেষ্টা পেয়েছে। তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে? আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজেশ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে থাকলো। সাহায্য করব? আমি একজন নিজেই গরিব মানুষ, আমি কিভাবে আর তোমাকে সাহায্য করতে পারি বলো? আমি অনেক বছর ধরে এখানে বন্দি, ক্ষুধা ও তৃষ্ণায় ভুগছি। দয়া করে আমার জন্য কিছু খাবার এবং জল এনে দাও। এটা শুনে রাজেশ ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ সে নিজেই খাবারের জন্য খুব কষ্ট পাচ্ছিল। কিন্তু খালি পেটে থাকা যে কি কষ্টের, সেটা রাজেশ খুব ভালো করেই জানত। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সে তার রাতের জন্য রাখা খাবারটা ওই দৈত্যটাকে দিয়ে দিল। আমি নিজেও একজন গৃহহীন মানুষ। সন্ধ্যের খাবারের জন্য এই 2টো রুটি আর কিছু মাছ বাঁচিয়ে রেখেছিলাম। আচ্ছা, এটা তুমি খাও, ততক্ষণে আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি। রাজেশ ওই দৈত্যটাকে খাবারটা দিয়ে জল আনার জন্য নদীর দিকে রওনা দিল। কিছুক্ষণ পর রাজেশ জল নিয়ে ফিরল আর জলের কলসিটা ওই দৈত্যটার হাতে দিতেই দৈত্যটা ঢকঢক করে একেবারে জলের কলসিটা শেষ করে ফেলল। রাজেশের এই সেবায় খুশি হয়ে দৈত্যটা একটা পাথর প্রকট করল। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে একটি জাদুকরি পরশ পাথর দিচ্ছি। তুমি যদি এটা সৎভাবে ব্যবহার করতে পারো, এটি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে। তারপর রাজেশ ওই পাথরটার ব্যবহার শিখে নিয়ে
খুশি খুশি নিজের ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে সে ভাবল ওই পাথরটা একটু পরীক্ষা করে নেওয়া যাক যে আদৌ সেটা জাদুর কিনা। হে মায়াবী পাথর, আমাকে অনেক আম খেতে দাও। রাজেশের এরকম বলতেই তার সামনে এক এক করে আমের ঢের লেগে গেল। এটা দেখে সে খুব খুশি হয়ে গেল। তারপর সে ওই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, আর তাতে তার বেশ লাভও হলো। এবারে রাজেশ ওই পরশ পাথরের কাছে অনেক অনেক আনাজ, দুধ, ফল চাইতে লাগলো, আর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি হলো। সে নিজের গ্রামে জমি কিনে নিজের জন্য একটা আলিশান বাড়ি বানালো। টাকা পয়সা জমি এসে নিজের ব্যবসাও শুরু করে দিল। ওই জাদুর পরশ পাথরের দৌলতে তার পুরো ভাগ্য বদলে গেল। তার সমৃদ্ধির কথা যখন তার বড় ভাই সোনুর কানে পৌঁছলো, তখন সোনু হিংসে জ্বলে গেল। সে ভাবতে লাগলো যে কিছুদিন আগে পর্যন্ত যে খেতে পেত না, সে হঠাৎ করে এত ধনবান কিভাবে হয়ে গেল। নিশ্চয়ই এর পেছনে কোনো গড়বড় আছে। সোনু সেই রহস্যের খোঁজ করার কথা ভাবল, আর এক সন্ধ্যাবেলায় রাজেশের বাড়ির কাছে পৌঁছে গেল। চুপ করে আড়াল থেকে সে রাজেশের বাড়ির জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো। সে দেখল রাজেশের হাতে একটা পাথর। হে জাদুকরি পাথর, আজ আমাকে অনেক বিরিয়ানি খেতে দাও। দেখতে দেখতে রাজেশের সামনে সুস্বাদু বিরিয়ানি ভর্তি একটা প্লেট চলে এলো। সোনু বুঝে গিয়েছিল যে রাজেশের সমৃদ্ধির পেছনে এই পাথরটার হাত আছে। সে ওই পাথরটাকে চুরি করে তার সাহায্যে অনেক অনেক টাকা পয়সা বানিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে দেখতে সেখান থেকে চলে গেল। রাত হতেই সোনু আবার রাজেশের বাড়িতে এলো। ততক্ষণে রাজেশ ঘুমিয়ে পড়েছিল। পা টিপে টিপে সোনু বাড়িতে ঢুকে ওই জাদুই পাথরটা চুরি করে নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সে তার স্ত্রী রাধিকাকে বলল, রাধিকা, তাড়াতাড়ি চলো, আমরা এখনই গ্রাম ছেড়ে চলে যাব। আরে আরে, এই সময় তাড়াতাড়ি বলো, কি ব্যাপার? আমাদের এই গ্রাম ছেড়ে কেন চলে যেতে হচ্ছে? পুরো ব্যাপারটা পরে বলবো, তুমি শুধু এখন জিনিসপত্র প্যাক করো আর চলো। তারপর রাতারাতি সোনু আর রাধিকা রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলল। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা নদী পড়ল। সেই নদীটা পার করার জন্য ঘাটে বাঁধা একটা নৌকোয় তারা দুজনে উঠে পার করতে লাগলো। সোনু, এবারে তো বলো কি ব্যাপার? আমাদের নিজেদের বাড়ি ঘর ছেড়ে এভাবে এই সময় কোথায় যাচ্ছি আমরা? সোনু তার জামার পকেট থেকে ওই পরশ পাথরটা বের করে রাধিকাকে বলল, আরে চিন্তা করো না, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা সাধারণ পাথর নয়, এটা একটা জাদুকরি পাথর। এটা সব ইচ্ছে পূরণ করে। এখন আমরা অন্য দেশে গিয়ে থাকবো, আর এই পাথরের সাহায্যে অনেক বড় লোক হবো। দেখো, তোমাকে এখন একটা জিনিস চেয়ে দেখাচ্ছি। ও মায়াবী পাথর, আমাকে অনেক সোনার কয়েন দাও। সোনুর এরকম বলতেই নৌকোতে এক এক করে সোনার মোহর জড়ো হতে লাগলো। এটা দেখে রাধিকা আর সোনুর চোখ বড় বড় হয়ে গেল। ওরা খুশিতে পাগল হয়ে উঠল। কি রাধিকা, তুমি কি এখনো চিন্তিত? পাগলি, এখন আমরা নিজেরাই নিজেদের ঈশ্বর। ওরা দুজনে জোরে জোরে হাসতে থাকলো, আর ওই সোনার মোহরগুলো নৌকোতে এক এক করে জমা হতে থাকলো। দেখতে দেখতে নৌকোর ওপর সোনার মোহরের ঢের লেগে গেল। এবারে ধীরে ধীরে পুরো নৌকোতে সোনার মোহর ভরে গেল। রাধিকা দেখল যে মোহরের ওজনের জন্য নৌকোটা জলের ভেতরে ডুবে যেতে শুরু করেছে। আরে রে, তাড়াতাড়ি থামাও এই মোহরগুলোকে, না হলে যে নৌকো শুধু জলে ডুবে মরবো আমরা। নৌকোটাকে ডুবতে দেখে সোনুর অবস্থাও খারাপ হয়ে গেল। আরে, এটা একটা বড় গন্ডগোল হয়ে গেল। রাধিকা, এটা তো থামছেই না, আমি এটাকে থামাবো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। আরে আরে, দাঁড়াও কয়েন, থামো। পরশ পাথর, থামো, দাঁড়াও তুমি। সোনুর বারবার চেষ্টা করা সত্ত্বেও সোনার মোহরগুলো বাড়তেই থাকলো। পরশ পাথরের ওপর সোনুর অর্ধেক জ্ঞান খুব ভারী পড়ল। তারপর দেখতে দেখতেই মোহরের ওজনের জন্য নৌকোর সাথে সাথে রাধিকা আর সোনুও নদীতে ডুবে গেল। কয়েক মাস কেটে গেছে, সোনু আর রাধিকার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর সেই কারণেই তাদের সমস্ত সম্পত্তি এখন রাজেশের নামে হয়ে গেছে।
এভাবেই সোনু আর রাধিকা নিজের কর্মের ফল পেল। তবে যাওয়ার আগে 1 সেকেন্ড, এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একটা কথা বলুন তো, আপনারা কি হরর স্টোরি দেখেন? ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো? কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে, যার নাম প্রাইম টুনস হরর বেঙ্গলি। ওই চ্যানেলটার লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে তার আগে একটি কথা আমি বলে দিই, আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না, কারণ এই চ্যানেলে ভূত প্রেত ডাইনি বুড়ি শাকচুন্নি ব্রহ্মদৈত্যের গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের। ও যেতে যেতে আরেকটি শেষ কথা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি আমার প্রাইম টুনস ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার, আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না। আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? পারফেক্ট। আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত। আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন।